নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় 10টি প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। পুলিশের বাড়িতে অর্থের পাহাড়, উদ্ধার 5 কোটি নগদ মার্ডিজ, অডি সিবিআই হানায় চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকার সংশোধনে উত্তাল বাংলা, বিএলওদের নিরাপত্তায় মাঠে নামছে নির্বাচন কমিশন। কাকে কখন কিভাবে পাঠানো হবে শুধু দেখতে থাকুন, বাংলায় এসআইআর নিয়ে বিস্ফোরক শাহ। স্ত্রীকে নিয়ে পালিয়েছিল বন্ধু, মদের আসরে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ। সবচেয়ে বড় শিব করব, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ডিএমকে জমি দেখার নির্দেশ। 26-এর ভোটের আগে বহু পুরসভায় চেয়ারম্যান বদল হতে পারে, সমীক্ষা চলছে কালীঘাটে। 26-এ বিধানসভা ভোট আর তার আগেই গ্রামীণ রাস্তা তৈরিতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল রাজ্য। 7 সকালে বোমা আতঙ্ক উপরাষ্ট্রপতির বাসভবনে, চিরুনি তল্লাশি পুলিশের বম্ব স্কোয়াডের। অভিষেকের ডিজিটাল যোদ্ধার পরিকল্পনায় পিকের ছায়া। আরও 29,000 কোটি ঋণ নিয়েছে নবান্ন, বিপদ দেখছে বিজেপি, শঙ্কা উড়িয়ে মোদী সরকারকে নিশানা তৃণমূলের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। সিবিআই পাঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদের এক সিনিয়র আইপিএস অফিসারকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে। ওই মামলায় তদন্ত করতে নেমে পুলিশ বাড়িতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। বাড়ি থেকে 5 কোটি টাকা নগদ, বিলাসবহুল যানবাহন, গয়না এবং বিরাট বিরাট দামি ঘড়ি সহ একাধিক পণ্য পায়। আইপিএস অফিসার ডিআইজি হরচরণ সিং ভুল্লারকে কৃষ্ণ নামে এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। 8 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার। সূত্রের দাবি, ডিআইজি হরচরণ সিং ভুল্লার 2009 ব্যাচের আইপিএস অফিসার। কয়েকদিন আগে তার নামে পুলিশে অভিযোগ দায়ের করেন আকাশ বাট্টা নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার অভিযুক্তদের ধরতে এসে রীতিমতো ফাঁদ পাতে পুলিশ। ভুল্লারের দাবি মেনে কৃষ্ণকে টাকা দিতে পৌঁছান আকাশ। তিনি টাকা নিতেই পুলিশ সেখানে এসে হাজির হয়ে তাকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে ফোনে টাকার বিষয়টি ওই ব্যক্তির কাছে স্বীকার করতে গ্রেপ্তার করা হয় ভুল্লারকেও। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক পারদ। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা এবং আশঙ্কার পরিবেশ। এই পরিস্থিতিতে প্রয়োজনে মাঠে নামা ব্লক লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে, কিছু জায়গা থেকে বিএলওদের হেনস্থা বা রাজনৈতিক চাপে পড়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যেখানে এসআইআর রিপোর্ট ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম যুক্ত করা আটকে গিয়েছে, সেখানেই বেশি উত্তেজনা তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি। উভয় শিবির থেকে ক্ষোভের মুখে পড়েছেন সরকারি কর্মীরা। তাই কমিশনের উদ্যোগ, বিএলওরা যেন নিরপেক্ষভাবে নিরাপদে কাজ করতে পারেন, সেই জন্য প্রয়োজনে পুলিশি সহায়তা নিশ্চিত করতে হবে। কমিশনের এক আধিকারিক বলেন, বিএলওরা মাঠে নেমে দায়িত্ব পালন করছেন। কেউ রাজনৈতিক রোষের শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছে কমিশন। প্রতিটি এলাকায় নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনি এলাকার মতো জায়গা থেকে ভয় দেখানো এবং হুমকির অভিযোগ উঠেছে। কেউ যদি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই কমিশনের নজরে এসেছে বলে জানা যাচ্ছে। বুধবার কমিশনের সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অভিযোগ, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে রাজ্যের শাসক দল চাপে পড়তে পারে। তাই শুরু থেকেই বিএলওদের ভয় দেখানোর চেষ্টা চলছে। মঞ্চের পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য মহল থেকেও বিএলওদের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে মাঠে কাজ করা সরকারি কর্মী রাজনৈতিক হুমকির মুখে পড়লে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে এবার বাংলাতেও ভোটার তালিকা শুদ্ধিকরণ বা এসআইআর প্রক্রিয়া শুরু করার স্পষ্ট ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চায়েত আজ তাক বিহারের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু প্রক্রিয়া শুরুর কথা নয়, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাসন দেওয়ার কথা ঘোষণা করে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমোকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিহারে তো একই হুমকি দেওয়া হয়েছিল যে নাম বাদ গেলে আন্দোলন হবে। কি হয়েছে? সবাই তো কাগজ জমা দিয়েছেন, ভোটও হবে, বাংলাতেও হবে। অনুপ্রবেশকারী বিতর্কে শাহের রোড ম্যাপ শাহ এবার পরিকল্পনার কথা প্রকাশ্যে এনে বললেন, প্রথমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর এদের ভোটার তালিকা থেকে ডিলিট করা হবে।
সবশেষে নির্বাসিত করা হবে, এটা দলের ঘোষিত লক্ষ্য। যাদের নাম বাদ যাবে, যারা অনুপ্রবেশকারী, তাদের কোথায় এবং কিভাবে পাঠানো হবে সেই প্রশ্নে শাহের বিস্ফোরক মন্তব্য, সেটা সময় বলবে। আপনারা শুধু দেখতে থাকুন। রাহুল গান্ধী ইন্ডিয়া জোটকে কড়া নিশানা। ভোটার তালিকায় শুদ্ধিকরণ প্রক্রিয়া তথা এসআইআর এর বিরোধিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকেও তীব্র আক্রমণ করে অমিত শাহ। তিনি বলেন, দেশে এই প্রথমবার এসআইআর হচ্ছে না। অন্যদিকে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক নষ্ট করতে চাইছে না বলেই এই প্রতিবাদ। তার কথায় রাহুল গান্ধীরা বিরোধিতা করছেন, কারণ 2003 সালের পরে অনেক অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলতে সক্ষম হয়েছে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের মধ্যে যারা ধর্মকে আনছে তারা ভুল করছে, কারণ অনুপ্রবেশকারীর কোনো ধর্ম হতে পারে না। তারা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। তার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল বন্ধু, মনে মনে বন্ধুর উপর রাগ পুষে রেখেছিলেন। সুযোগ পেয়ে মদের আসরে বন্ধুকে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে। মৃতের নাম রবি প্রসাদ। বিকাশ চৌধুরী ওরফে মনু নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুবান্ধবদের ডেকে বাড়ির ছাদে মদের আসর বসিয়েছিলেন বিকাশ চৌধুরী। সেখানে ডাকা হয় রবি প্রসাদকেও। পুলিশ জানিয়েছে, মদের আসরে বিকাশের সঙ্গে রবির বচসা বাঁধে। তখনই চপার দিয়ে রবিকে এলো পাথারি কোপান বিকাশ। রবি দৌড়ে পালানোর চেষ্টা করেন, সিঁড়িতে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বিকাশের স্ত্রীকে নিয়ে রবি 9-10 মাস আগে পালিয়ে গিয়েছিলেন। পরে ফিরে আসেন বিকাশের স্ত্রী। সেই থেকেই রবির উপরে রাগ পুষে রেখেছিলেন বিকাশ। গতকাল বিকাশের স্ত্রী বাড়িতে ছিলেন না, তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সুযোগে বাড়িতে মদের আসরে রবিকে ডাকেনি বিকাশ। হঠাৎ ওই বাড়িতে চিৎকার শুনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। তারা দেখেন 3জন লোক দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন। মামনি গায়েন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, রাতে হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার হয়। 3জন দৌড়ে পালায়। এখানে প্রতিদিন মদের আসর বসে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। এলাকায় সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে শত্রুতার জেরে এই খুন। বিধানসভা ভোটের মুখে দার্জিলিংয়ে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য দার্জিলিংয়ে জেলা শাসককে জমি খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদারের মন্তব্য, দীঘায় জগন্নাথ সাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে রামনবমী, দোল, হনুমান জয়ন্তীর মধ্য দিয়ে বিজেপি যখন নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে তুলে ধরার মরিয়া চেষ্টা করছে, তখন পাল্টা মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির তৈরি ঘোষণাকে রাজনীতির আতশ কাছে দেখছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে না, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন এবং কিভাবে হিন্দু ভোট ভাগ করা যায় তার জন্য তিনি জগন্নাথ মন্দিরও তৈরি করেছেন আগে। যদিও এই জগন্নাথ মন্দিরের নাম দিলেও আদপে ওটা তৈরি হলো জগন্নাথ কালচারাল সেন্টার। এবার কি তবে মহাকাল মন্দির হবে নাকি মহাকাল কালচারাল সেন্টার হবে? কার্ল মার্কস সেই কবে বলেছিলেন, ধর্ম আসলে আফিমের মতো, কিন্তু বর্তমান ভারতে সারসত্য হলো ধর্মের নামে এখনো ভোট হয়। কিন্তু তারপরে এখনও যারা মনে করেন ধর্ম আর রাজনীতিকে গোলানো উচিত নয়, তারা অবশ্য ভোটের আগে মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘটনাকে অন্য চোখেই দেখছেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এটা প্রতিযোগিতা, কে কত বেশি ধর্মের নাম করে মানুষকে ভাগ করতে পারে, ভাগ করে কে কত বেশি ভোট ব্যবস্থা করতে হবে। বিজেপি হিন্দু ধর্মের ভোট যদি পায় তাহলে তৃণমূলকে মুসলমান ধর্মের ভোট পেতে হবে। এটা গোছের মনোভাব। এখন দেখা যাচ্ছে এই করলে তৃণমূল পারবে না, ফলে তৃণমূলের এখন হিন্দু ধর্মের তাস খেলতে হচ্ছে। গত বছর 21শে জুলাইয়ের ঘটনা, তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছিলেন, বহু পুরসভার রদবদল অনিবার্য। লোকসভা ভোটে কোনো পুরসভায় তৃণমূল পিছিয়ে থাকলে সেখানে শুধু চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে তা নয়। তৃণমূল সূত্রে বলা হয়েছে, এই ব্যাপারে অভিষেকের পুরনো অবস্থাতেই অনড়। 21-এর মঞ্চে তিনি বলেছিলেন, শুধু নিজের কথা ভাবলে হবে না, পুরসভা ভোটে আপনি কাউন্সিলরের টিকিট পাবেন, জিতবেন, আর লোকসভা ভোটে আপনার জায়গায় দল আশা অনুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, তা সে যত বড় নেতার ছত্রছায়ায় থাকুক না কেন। লোকসভা ভোটে বাংলায় কম বেশি 74টি পুরসভায় পিছিয়েছে তৃণমূল। তার মধ্যে কিছু পুরসভার ফলাফল ছিল খুব খারাপ। যেমন শিলিগুড়ি পুরসভা, সেখানে পুরসভা 33টি ওয়ার্ডের মধ্যে 32টিতে পিছিয়েছিল তৃণমূল। তবে এই যাত্রায় ঠিক কতগুলো পুরসভার চেয়ারম্যান বদল হবে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সেই সংখ্যাটা 30 থেকে 40 হতে পারে। পর্যবেক্ষকদের অনেকের মতে এই পদক্ষেপ কৌশলগতভাবে হতে পারে। বর্তমান তৃণমূল সরকার 14 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। এর ফলে স্বাভাবিক প্রতিষ্ঠানের বিরোধিতা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে। তবে কোথাও কোথাও পুরসভার খারাপ পারফরমেন্সের জন্য স্থানীয় নেতাদের বিরুদ্ধে বেশি ক্ষোভ তৈরি হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যত না অসন্তোষ, তার চেয়েও বেশি অসন্তোষ স্থানীয় পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। 26-এর ভোটের আগে তাই এই ধরনের পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদল করে স্থানীয় স্তরের প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবিলা করার চেষ্টাও হতে পারে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তা সংস্কারের তৎপরতা হলো প্রশাসন। দীর্ঘদিন যাবৎ রাজ্যের একাধিক জেলায় গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা জানিয়ে অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্থানীয়রা। সেই সঙ্গে বেহাল রাস্তাকে ইস্যু কেন্দ্র করে শাসক দল নিশানা করেছিলেন বিরোধীরাও। এই পরিস্থিতিতে 7,000 কোটি টাকার অনুমোদন দিল রাজ্য সরকার। জানা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গ্রামে গ্রামে 9,000 কিলোমিটার নয়া গ্রামীণ রাস্তা তৈরি হবে। সংস্কার করা হবে পুরনো রাস্তাগুলো। নবান্ন সূত্রে খবর 30 অক্টোবরের মধ্যে প্রশাসনিক অনুমোদন নিতে হবে রাস্তার জন্য। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডার করতে হবে। নবান্নের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলায় গ্রামীণ রাস্তার ওয়ার্ক অর্ডার হলেও 3 দিনের মধ্যেই কাজ শুরু করতে হবে। প্রসঙ্গত পথশ্রী প্রকল্পের হাত ধরে 2023 সালে 12,071 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ এবং সংস্কার হয়েছিল। 2024 সালে 1,18 কিলোমিটার রাস্তা সংস্কার হয়েছে প্রকল্পের মাধ্যমে। আর 2025 সালে 9,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং নির্মাণ সংস্কার করতে উদ্যোগী রাজ্য। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কেন্দ্র টাকা বন্ধ করেছে প্রায় 4 বছর আগেই। এর ফলে রাজ্য তার নিজের কোষাগার থেকে গ্রামীণ রাস্তা নির্মাণে চলতি বছর 7,000 কোটি টাকার অনুমোদন দিল বলেই সূত্রের খবর। সাত সকালে বোমা আতঙ্ক ছড়ালো উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণনের বাড়িতে। জানা গিয়েছে উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে বলে খবর ছড়ায়। সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয় তল্লাশি। তবে তল্লাশির পর পুলিশের তরফে জানানো হয় উপরাষ্ট্রপতির বাসভবনে কোনো বিস্ফোরক নেই। উল্লেখ্য, উৎসবের মরশুমে দিল্লিতে একাধিকবার বোমা আতঙ্ক ছড়িয়েছে। দিল্লি বিমানবন্দর সহ একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ প্রশাসন। দিল্লির বিমানবন্দর সহ রাজধানীর একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়। তল্লাশি চালানো হয় দিল্লির বিমানবন্দরেও। এক মাসে একাধিকবার দিল্লিতে বোমা আতঙ্ক ছড়িয়েছে। দিন কয়েক আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ইমেলে। বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলায়া রাজার চেন্নাই স্টুডিওতে বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে। গত 8 মাসে দিল্লির প্রায় 150টি স্কুল এবং কলেজে বোমা আতঙ্ক ছড়ানো হয়। একসময় তিনি তৃণমূলের ভোট কুশলী ছিলেন। এখন আইপ্যাক সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তবে তিনি আইপ্যাক থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তারপরেও কি প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোরের ছায়া দেখা যাচ্ছে তৃণমূলে? প্রশ্ন উঠছে, তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচির ঘোষণার পরেই অভিষেকের আমি বাংলার ডিজিটাল যোদ্ধার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন প্রশান্ত কিশোরের ডিজিটাল যোদ্ধার। বর্তমান সময়ে যুব সমাজের উপর ডিজিটাল প্ল্যাটফর্মের বড় প্রভাব দেখা যায়। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তা স্বীকার করে। ডিজিটাল দুনিয়া এবং সমাজ মাধ্যমে নিজেদের প্রচার আরও জোরদার করতে গতকাল নতুন কর্মসূচি শুরু করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পোশাকি নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সমাজ মাধ্যমে বাংলা বিরোধী কুৎসা এবং অপপ্রচার চলছে বলে অভিযোগ অভিষেকের। তার মোকাবিলায় তৃণমূলের নতুন এই কর্মসূচি বাংলা বিরোধী এজেন্ডার মোকাবিলায় যে কর্মসূচির লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বাংলায় সংস্কৃতি তুলে ধরবেন এই ডিজিটাল যোদ্ধারা। রাজনীতির কারিগররা বলছেন, তৃণমূল নেতারা অনেক সময় বলে থাকেন যে বিরোধীরা শুধু সমাজ মাধ্যম দেখা যায়। এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে কর্মসূচির মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় বিরোধীদের নানান প্রচারের মোকাবিলা যে লক্ষ্য তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। অন্যদিকে আইপ্যাকের অবদানের কথাও স্বীকার করেন শাসক দলের অনেক নেতাই। এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন পিকে। আবার মোটা ঋণ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এতে রাজ্যের অর্থনীতিতে অন্ধকারের ভবিষ্যতের ইঙ্গিত দেখছে প্রধান বিরোধী দল বিজেপি। যদিও তৃণমূলের যুক্তি, কেন্দ্রের নানান খাতের বিপুল টাকা আটকে না রেখে এত ঋণ নেওয়ার দরকার পড়তো না। রাজ্য শাসক দলের আরও বক্তব্য, নিজের সামর্থ্য বুঝে এবং সীমার মধ্যে থেকেই এগোচ্ছে সরকার। ঋণ নেওয়ার বিষয়টিকে এত নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে নারাজ অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অন্যদিকে গত 2 বছরে কেন্দ্রীয় সরকার 100 দিনের প্রকল্পের মজুরি না দেওয়ায় রাজ্য নিজস্ব খরচ প্রায় 3,700 কোটি টাকা ব্যয় করেছে প্রায় 21 লক্ষ শ্রমিকের বকেয়া পরিশোধ। এছাড়াও রাজ্যে নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের ক্ষেত্রেও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দের এই প্রকল্পের মোট ব্যয় হবে কমপক্ষে 8,000 কোটি টাকা। অন্যদিকে তাহলে তারা রাজ্য সরকারের সঙ্গে সুর মিলিয়ে কেন্দ্র সরকারের থেকে পাওনা আদায় করতে দিন, তাহলে রাজ্য সরকারকে ঋণ দিতে হয় না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।